গুরু পূর্ণিমার দিনে বিশেষ সময়ে আপনার বাড়ির ঠাকুরকে পুজো করুন ভক্তি ভরে। সামনেই আসছে গুরু পূর্ণিমার শুভযোগ। বন্ধুরা, আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ 2024 সালে গুরু পূর্ণিমা কবে পালিত হতে চলেছে? কখন শুরু হবে পূর্ণিমা তিথি এবং কখনই বা সমাপ্ত হবে? এছাড়াও জানেন কি গুরু পূর্ণিমায় ব্রত উপবাসের সঠিক তারিখ কবে আছে? বন্ধুরা, গুরু পূর্ণিমার সময় কোন দেবতার কিভাবে আরাধনা করলে সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন জানেন? গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে কি নিয়ম মেনে পুজো করবেন এই দিনে? বন্ধুরা, গুরু পূর্ণিমা কি এবং গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন ধর্মে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পুজোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে, কারণ এই সময় মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবেই পালন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন শুধুমাত্র গুরুদেবের প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণ করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমায় উপবাস পালন করলে কিছু ভালো ফল পাওয়া যায়। চলতি বছরে অর্থাৎ 2024 সালে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ এটি শুরু হচ্ছে আগামী 20 জুলাই সন্ধে 6টা থেকে এবং এই পূর্ণিমা তিথিটি চলতে থাকবে 21 জুলাই বিকেল 3:47 তা সমাপ্ত হবে। তাই আগামী 20 জুলাই পূর্ণিমার ব্রত উপবাস পালন করা যাবে। 21 জুলাই দিনটি পূর্ণিমার স্নান এবং দান করার জন্য উপযুক্ত সময় বলেই মনে করা হচ্ছে। এছাড়াও 20 জুলাই এবং 21 জুলাই উভয় দিনেই গুরু পূর্ণিমার পুজো করা যেতে পারে। এই দিন বাড়ির প্রত্যেকটি দরজায়, বিশেষ করে প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে সব রকমের দারিদ্রতা দূর হয়ে যায়। গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি পূর্ণিমাই নয়, গুরু পূর্ণিমা হলো একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং সব রকমের গুরুদের জন্যই উৎসর্গীকৃত। এই দিনটি যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করে, এই দিনটি তাদের জন্যই উদ্দেশ্য করা হয়। এটি ভারত, নেপাল, ভুটানের হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি উৎসব হিসেবে পালন করে। এই উৎসব ঐতিহ্যগতভাবে একজনের নির্বাচিত আধ্যাত্মিক শিক্ষক বা নেতাদের সম্মান করার জন্য পালন করা হয়। হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসের জুন জুলাই মাসের পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়ে থাকে। পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। সপ্তঋষি ও ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন। শিবকে আদি গুরু বলেই মনে করা হয়, তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত। এটি ব্যাস পূর্ণিমা নামেও খ্যাত, কারণ এটি ঋষি বেদব্যাসের জন্মদিন হিসেবে চিহ্নিত করে, যিনি মহাভারতের রচনাকার ছিলেন এবং বেদ সংকলন করেছিলেন। তিনি এই পুণ্যতিথিতেই জন্মগ্রহণ করে বলেই বিশ্বাস করা হয়। গুরু হলো সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর রূপে বিবেচনা করা হয়েছে। প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে সমস্ত গুরুদেরকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করা একান্ত কর্তব্য। কখন এবং কিভাবে এই গুরু পূর্ণিমা উৎসবটি শুরু হয়েছিল তা জানেন কি? কথিত আছে যে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য।
হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীরভাবে আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে গভীর তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে এজন্য অনুমতি দেননি। তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন। এরপর বেদব্যাসের মা তাকে বনে যেতে দেন, কিন্তু মা বললেন জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে আবার যেন সে ফিরে আসে। এরপর তার বাবাও তাতে রাজি হন, আর এইভাবে পিতা মাতার অনুমতি পেয়ে গিয়ে মহর্ষি বেদব্যাস ভগবানের ধ্যান করতে বনের দিকে এবং তপস্যা করতে শুরু করেন। বেদব্যাস সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন এবং তারপরে তিনি মহাভারতের 18টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেন। বেদকেও তিনি বিভাজিত করেছেন, তাই মহর্ষি বেদব্যাসকে বাদ্রায়ণ নামেও ডাকা হয়। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান প্রদান করেছিলেন। সেই থেকেই মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন এবং এই দিনে গুরুর পুজো করার প্রথাটি শুরু করেন। এরপরে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করা শুরু হয়। গুরু পূর্ণিমার গুরুত্ব। শাস্ত্রে দেবতাদের থেকেও গুরুর মর্যাদা বেশি। স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন, গুরুদেব গুরু ধর্ম গুরু নিষ্ঠ পরাণ তপ গুরু পরমতর নাস্তি ত্রিভরম কথামিতে। মানে গুরুই হলো ঈশ্বর, গুরুই হলো ধর্ম, গুরুর প্রতি আনুগত্যই হলো তাই পরম ধর্ম। গুরু সম্পর্কে বলা হয়েছে, ভগবান ক্রুদ্ধ হলে গুরুর শরণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না। তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেন, গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত। তাহলেই জীবনের সমস্ত বাধা বিপত্তি ও সমস্যাগুলি দূর হয়ে যাবে সহজেই। হিন্দুদের কাছে গুরু পূর্ণিমার গুরুত্ব। হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায়। শৈব মতে এই তিথিতে শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানসপুত্রকে বেদের গুচ্ছ পরম জ্ঞান প্রদান করেন। দক্ষিণামূর্তি সকলের আদি গুরু। তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত। এছাড়া এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মুনি পরাশর ও মাতা সত্যবতীর গর্ভে জন্ম নিয়েছিলেন। এজন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বেদব্যাস তার সময়ে বিদ্যমান সমস্ত বৈদিক স্তোত্র একত্রিত করে তাদের বৈশিষ্ট্য আচার অনুষ্ঠানে ব্যবহারের উপর ভিত্তি করে তাকে 4 ভাগে বিভক্ত করে বৈদিক অধ্যয়নের জন্য সেবা করেছিলেন। তারপর তিনি তাদের 4 জন প্রধান শিষ্য পাইলা, বৈশস্পায়ন, জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দেন। এই বিভাজন এবং সম্পাদনায় তাকে সম্মানিত করেছিল ব্যাস নামে। তিনি পবিত্র বেদকে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি নামেই বিভক্ত করেছিলেন। ইতিহাস ও পুরাণ হলো পঞ্চম একটি বেদ। বৌদ্ধ ঐতিহ্য। বৌদ্ধ ধর্মের অনুগামীগণ এই দিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন। কথিত আছে, বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবৃক্ষের নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার 5 সপ্তাহ পরে বুদ্ধগয়া থেকে সারনাথে চলে যান। সেখানে তিনি তার 4-5 পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন, কারণ তার মনে হয়েছিল ওই 5 জন তার ধর্মের বাণী সহজেই বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন। ওই শিষ্যগণ বুদ্ধত্ব প্রাপ্ত হলেন। বুদ্ধদেব তার প্রথম এই 5 শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় পূর্ণিমার দিনে। বৌদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন। এদিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরু নির্দেশিত পথে। সারনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল। রাজা বিম্বিসার যখন এই কথা শুনলেন, তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেওয়া বন্ধ করে দিলেন। গুরু পূর্ণিমায় কিভাবে পুজো করবেন? গুরু পূর্ণিমায় পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কোনো কিছুই নেই। তবে ভগবানকে নানা নিরামিষ ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমের মিষ্টি ইত্যাদি দিতে পারেন। আর দই, গঙ্গা জল, মধু ও শুকনো ফল ফলাদি সহযোগে চরণামৃত তৈরি করে অর্পণ করা যেতে পারে।
পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত। অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণের জন্য সিন্নিও দিয়ে থাকেন। যে কোনো শুভ কাজের জন্য এটি অত্যন্ত একটি শুভ দিন হিসেবেই বিবেচিত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক গুরুর প্রণাম মন্ত্রটি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, গুরু পূর্ণিমা আসলে কি এবং গুরু পূর্ণিমা কিভাবে পালন করা শুরু হলো এবং গুরু পূর্ণিমায় পুজোর সঠিক নিয়ম কানুন, এছাড়াও 2024 সালে গুরু পূর্ণিমা কবে পালিত হতে চলেছে সেই সঠিক দিনক্ষণ ও তিথি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।